নে মাথা উঁচিয়ে পুষ্টিতে ভরপুর হচ্ছে পেঁপে, যেই পেঁপেকে আমরা কাঁচা অবস্থাতেও খেতে পারি, আবার পাকা অবস্থাতেও খেতে পারি। কাঁচা অবস্থায় খেলে সবজি, পাকা অবস্থায় খেলে ফল, অর্থাৎ একের ভিতর দুই। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ এসেছি সাভারের গ্যান্ডা এলাকায়। এখানে সাদাপুর নামে একটি জায়গা রয়েছে, সেখানকার কৃষকরা পেঁপের আবাদ করেন। আমরা চেষ্টা করব চাষিরা কেমন আছেন এবং বিশেষ করে এই প্রতিবেদনে থাকছে তাদের আসলে কোন বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন। আমরা শুনতে পেরেছি দুটি জাত নিয়ে এখানে মূলত কাজ হচ্ছে, একটি হচ্ছে স্থানীয় উন্নত জাত এবং আরেকটি হচ্ছে হাইব্রিড। তবে যাই হোক, স্থানীয় উন্নত জাত কিন্তু বরাবরের মতোই ভালো, কেননা এর বীজ সংরক্ষণ করে পরবর্তীতে আপনি এটির বংশ বিস্তার করতে পারেন। অর্থাৎ আপনার চারার টাকা বেঁচে যাচ্ছে অনেক গুণে। এতে করে আপনার লাভ্যাংশ যেটা আছে, লভ্যাংশ, সেটিও কিন্তু বৃদ্ধি পাবে। দর্শক, কথা বাড়াবো না, চলে যাব আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। পাকা পেঁপে ভিটামিন এ সমৃদ্ধ একটি ফল, আর কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে হজমকারী দ্রব্য থাকে। এছাড়াও অজীর্ণ, কৃমি, সংক্রমণ, আলসার, ত্বকে ঘা, একজিমা, পাকস্থলীর ক্যান্সার নিরাময়ে কাজ করে এই পেঁপে। সাধারণত আশ্বিন মাসে অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর এবং পৌষ মাস অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে পেঁপের বীজ বপনের উপযুক্ত সময়। চারা রোপণের 15 থেকে 20 দিন পূর্বে প্রতি গর্তে 15 কেজি গোবর সার, টিএসপি, জিপসাম, জিঙ্ক সালফেট ও বোরিক অ্যাসিড দিতে হবে। সাভারের এই গ্যান্ডা এলাকায় মোটামুটি অনেক কৃষক চাষ করে থাকেন পেঁপে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি সাভারের গ্যান্ডার সাদাপুর এলাকায়। তো দেখতেই পাচ্ছেন পেঁপের একটি বাগানে আছে। তো পেঁপের চাষিদের সাথে কথা বলবো। তো আমার সাথে এই মুহূর্তে একজন চাষি আছেন। তো কি নাম ভাই আপনার? মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিন। তো আপনি পেঁপে চাষ করেন কত বছর ধরে? আমি চাষ করি 6-7 বছর। কি জাতের পেঁপে চাষ করেন? আমি দেশিটাই করি বেশি। দেশিটা না? এই যে এটা তো দেশি, এটাও দেশি। তো এখন তো অনেকে হাইব্রিড জাতের চাষ করতেছে, তো আপনি দেশি কেন করতেছেন? দেশিটা আপনার ওজনে বেশি হয়, ফলন বেশি হয়, কিন্তু হাইব্রিড আপনার মাল দেখা যায় সুন্দর, দেখা গেলে কি কিন্তু গাছের তেমন মাল থাকে না। মানে পেঁপে ভালো হয় না, আবার কষ্টও বেশি, আবার ভাইরাস টাইরাস লাগে, এটার একটা ভেজাল আছে নাকি? জি। তো আপনি যেটা বললেন দেশি জাত, এটা বীজ সংগ্রহ করছিলেন কোত্থেকে? বীজ অতি প্রথম আমরা মধ্যপুর থেকে চারা আনছি। টাঙ্গাইল মধ্যপুর থেকে। তারপর দেখে নিজেরাই মনে করেন বীজ রেখে নিজেরাই চাষ করি। প্রতি বর্গমিটারে রবি মৌসুমে 50 থেকে 60টি এবং খরিফ মৌসুমে 40 থেকে 50টি চারা রোপণ করা উত্তম। সাধারণত পেঁপে চাষের জন্য এমন জমি নির্বাচন করতে হবে যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো এবং মাটির গুণাগুণ ভালো থাকে। দর্শক, কথা বলবো গ্যান্ডার আরো একজন কৃষকের সাথে। কি নাম ভাই আপনার? আমার নাম সাদ্দাম। তো সাদ্দাম ভাই, আপনি কতটুকু জায়গায় পেঁপে চাষ করছেন এবার? আমি 2 বিঘা চাষ করছি। 2 বিঘা না? কি জাতের? টপলেডি। তো দেশীয় জাত শুনলাম যে অনেকে করতেছে, অনেকে টপলেডিও করতেছে। টপলেডি আর দেশীয় জাতের মধ্যে পার্থক্যটা কি? টপলেডিটার চাহিদা বেশি, আর আপনার গ্রিন লেডিটা ওজনে বেশি। গড়ে আপনার দেশি জাতটাই ভালো। দেশি জাত ভালো, কিন্তু টপলেডি যেটা বলছেন ওজনে কম। খাইতে কেমন কোনটা, মানে পাকা ফল? খাইতে আপনার এই দেশিটাই ভালো। টপলেডিটা আপনার দেখতে সুন্দর, কিন্তু খাইতে ওর ওইটা বাজারে টানে বেশি আর কি। আপনি গত এবছর তো ফলন এখনো হয় নাই, কেবল গাছে কাঁচা কাঁচা অবস্থায় আছে। গত বছর কি দামে বিক্রি করছিলেন? গেছে বছর আপনার প্রথম দিয়ে 100 টাকা, 90 টাকা। পাইকারি না খুচরা? পাইকারি বিক্রি করছি। এটা কি এখান থেকে নিয়ে যায় নাকি বাজারে উঠান লাগে? আড়ত আছে? বাজারে আড়ত আছে, আড়তে নিয়ে উঠাইলেই হয়। আড়তে নিয়ে উঠাইলেই হয়। জি। পাকাটা যখন পারেন তখন কি পুরো পরিপক্ক পারেন না হালকা একটু আসলে? আপনার হালকা কালার আসলে আমরা বাড়িতে নিয়ে আপনার কাগজ দিয়ে পেঁচালে আপনার কালার আসে, কালার ফুল চলে আসে। তারপরে হলো 2 দিন পরে আমরা বাজারে নিয়ে বেচা কিনা ক্যারেটে করে নিয়ে যান। জি। তো পেঁপে চাষ করে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারছেন তো নাকি? জি, পেঁপে চাষ করে স্বাবলম্বী হয়েছি।
কিছু করছি, আই বাই করছি। আপনার আমি আরও অনেক কিছু চাষ করি, কিন্তু পেঁপেতে লাভ বেশি। বিভিন্ন জাতের পেঁপে রয়েছে আমাদের দেশে, যদিও এই এলাকায় টপ লেডি এবং শাহী নামের একটি জাতের পেঁপের আবাদ হচ্ছে। যদিও বা কোনো কোনো কৃষক বলছেন শাহী পেঁপে ভালো, আবার কেউ কেউ বলছেন টপ লেডি ভালো। সুপ্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আরও একজন চাষিকে, যিনি মূলত বাগানেই কাজ করতেছিলেন, আবার তারা হলো এখানে লোক দিয়ে কাজ করায় বেশি। তারা খুবই সুখী কৃষক আর কি এই এলাকার, নাকি? কি নাম আপনার? মোহাম্মদ সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম। তো সাইফুল ইসলাম ভাইয়ের বাগানটা এইটা দেখে আরেকটা বাগান মনে সামনে আছে, যেটা দেখলাম যে উনি কিন্তু লাঠি বা যে স্টিকিং বলি আমরা, এটা করছেন অন্য একটা স্টাইলে। তো এটার কি খরচ কম না বেশি? বেশি, এটা খরচ বেশি। এটা খরচ আরো বেশি, কিন্তু দিলে উপকার কি? গাছটার দুই সাইডে খুঁটি থাকে, এটা মানে দুই সাইডে বাঁধা থাকে, গাছটা ঝড় বাতাসে হেলে না। হেলে না, এদিক দিয়ে সুবিধা আছে না? আবার যেটা হেললো সেটা আবার চেঞ্জ করে দিলেন নাকি? চেঞ্জ করে দেবো, মানে সিঙ্গেল সিঙ্গেল গাছে দেয়া আছে। সিঙ্গেল। তো আপনি মোট কত বিঘা জায়গায় করতেছেন পেঁপের চাষ? 13 বিঘা। 13 বিঘা? সব কি নিজের? না, লিজ নেওয়া। একটা হিসাব বলেন তো, যে মোটামুটি 1 বিঘা বা ওই 26% জায়গায় পেঁপের চাষ করলে কয় টাকা ইনভেস্ট করা লাগে, এবং সেখান থেকে লাভ বা ক্ষতি কি হতে পারে? আপনি সবকিছু নিয়ে 1,20,000 টাকা খরচ হয়ে যায়। ওই 26%? কয় টাকা আছে? আপনি 350টা। 350টা। আর আপনি এখানে বিক্রি হয় আপনার 2 লক্ষ, 2,20,000, 1,80,000 এরকম বিক্রি হয়। আপনারা পাকা পেঁপে কেজি বিক্রি করেন কত করে? আপনার প্রথম বাজারে পাই 110, 20, 190 এরকম। সাইফুল ভাই, এই যে বাগানে এখন দেখতে পাচ্ছি গোড়ায় গোড়ায় মাটি তুলে দিচ্ছেন, তো একটা চারা যখন লাগান, চারাটার তো বয়স 30, 35 বা 40 দিন থাকে, তাই না? তো আপনি কি দেশি জাত করছেন না টপ লেডি? না, এটা দেশি জাত। দেশি জাতই তো মনে হয় ভালো বেশি। ভালো, সাইজে বড় হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ওটাও বেশি। আচ্ছা, এটার যত্ন কিভাবে করেন লাগানোর পর থেকে, এটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন তো। লাগানোর পরে আপনি গাছটা বোনার পরে আমরা টিএসপি দিই, আপনি ইউরিয়া দিই, পটাশ দিই, সালফার, বোরন দিয়ে আমরা গাছটা বুনি, গর্ত দিয়ে তারপরে বুনি। বোনার পরে আপনি এইভাবে থাকে অনেকদিন, শেষ দিই। আবার যখন মাসখানি বয়স হয় তখন আবার ফিরে হালকা অল্প অল্প করে কিছু সার দিই। তো এইভাবে। আর গোড়ায় মাটি দিয়েছেন কবে? গোড়ায় মাটি দিয়েছি 2 মাস পরে, আপনি 60 দিন পরে। 60 দিন পরে দিয়ে দিয়েছেন। আর লাঠিটা বাঁধছেন কবে? লাঠিটা বাঁধছি আপনার 3 মাসে। দর্শক, আপনারা শুনতেই পারলেন যে আন্তঃপরিচর্যার যে বিষয়গুলো পেঁপে চাষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কেননা ঠিকমতো গোড়ায় যদি আপনি মাটি না উঠাইতে পারেন, লাঠিটা ঠিক সময় বাঁধতে না পারেন, ঝড় বৃষ্টির কারণে কিন্তু ক্ষতি হতে পারে। তবে উনি যেটা বললেন, দেশীয় জাতটা আমাদের জন্য ভালো, কেননা দেশীয় জাত আপনি নিজেই বীজ রাখতে পারতেছেন এবং সেই বীজ থেকে আবার চারা করতে পারতেছেন, এবং সে কারণে কিন্তু চাষিকে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে না কখন বীজ পাবো, কখন চারা করবো, আবার কখন সেই পেঁপের বাগান করব। সাধারণত প্রতি গাছে 15 কেজি জৈব সার, 550 গ্রাম ইউরিয়া সার, 550 গ্রাম টিএসপি সার, 550 গ্রাম এমওপি সার, 250 গ্রাম জিপসাম, 25 গ্রাম বোরাক্স সার এবং 20 গ্রাম জিঙ্ক সালফেট সার একত্রে ভালোভাবে প্রয়োগ করতে হয়। ইউরিয়া ও এমওপি সার ছাড়া সব সার গর্ত তৈরির সময় প্রয়োগ করতে হয়। চারা লাগানোর পর গাছে নতুন পাতা আসলে ইউরিয়া ও এমওপি সার 50 গ্রাম করে প্রতি 1 মাস পর পর প্রয়োগ করতে হয়। গাছে ফুল আসলে এ মাত্রা দ্বিগুণ করা হয়। অনেক নারী উদ্যোক্তারাও এখন এগিয়ে আসছেন এই কৃষি সেক্টরে। সত্যি এটি কিন্তু বেশ আশার কথা। সুপ্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে পেঁপে বাগানের পাশেই পেয়ে গেলাম একজন প্রমিলা কৃষককে, বা উদ্যোক্তাও বলতে পারি, এবং সাথে আছেন উপসহকারী কৃষি কর্মকর্তাও। তো প্রথমে কৃষক যিনি, তার সাথে একটু গল্প করি। কি নাম আপনার? রুনা লাইলা। তো আপনি কি চাষ করেন এবার? পেঁপে তো চাষ করছেনই না, তো এই গল্পটা যে হচ্ছিল, গল্পটা একটু বলেন তো। সত্যি বলতে কি, আমি ছোটবেলা থেকে গাছগাছালি, তারপর পশু পাখির প্রতি মানে আমি খুব আকৃষ্ট, বা হচ্ছে গিয়ে আমি এদেরকে খুব ভালোবাসি। তো হচ্ছে গিয়ে আমি 2018 সালে বাউলিয়াতে একটা জমি কিনছিলাম, হচ্ছে গিয়ে মানে কি বলবো, ফ্ল্যাট কিনছিলাম। আমি সেই ফ্ল্যাট বিক্রি করে এসে এখানে আমি 5% জমি কিনে 5তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করি। তো হচ্ছে গিয়ে বাড়ির ছাদে আমি মানে বলেন হচ্ছে গিয়ে ঘটি বাটি যাই হোক, আমি গাছ লাগানোর জন্য হচ্ছে গিয়ে পুরা ছাদটাই আমি ব্যবহার করি।
পরে আমার বাড়ির পেঁপে বাগান কতটুকু আছে? পেঁপে বাগান আছে 3 শতাংশের আশেপাশের কোন যে জাতের করছেন? এটা হচ্ছে রেড লেডি। রেড লেডি, মানে পাকা পেঁপের জন্য। তো ওটা থেকে মানে কটা গাছ লাগাইছেন, কেমন হচ্ছে এটা একটু বলেন। গাছ আছে 40-50টা, হচ্ছে গিয়ে খাবার জন্য প্লাস হচ্ছে গিয়ে মানে পেকে খাওয়ার জন্য আর কি তৈরি করা। তো একটু উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে কথা বলি। আপনার নাম কি? আমার নাম মাকসুদা কাজল। তো এই যে আপনাদের এই ব্লকটাতে মোটামুটি দেখলাম যে পেঁপের বাগান অনেকগুলোই ঘুরলাম, অনেকজন কৃষকের সাথেও কথা হলো। তো পেঁপে গাছের ক্ষেত্রে আসলে রোগবালাই আর পোকামাকড় যে সমস্যাটা হয়, এটা কি হয় সেক্ষেত্রে আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন? মূলত রোগবালাই বা পোকামাকড়ের জন্য লাল মাকড়টা বেশিরভাগ দেখা যায়, ওটার জন্য আমি বাটিমেক অথবা একতারা এই দুটা দিতে বলি। আর আপনি ভিটামিনের জন্য হলো লিটোসিন। মানে দেখা গেল যে পেঁপে গাছটা মানে ভিটামিন কম হচ্ছে, বাড়ছে কম, তখন এটা দিই। আর আপনার ফল যাতে আঁকাবাঁকা না হয়, ফলটা যাতে সুন্দর হয় এবং বাজার দর যেন আমার কৃষক ঠিকমতো পায়, সেজন্য আমি বোরন স্প্রে করাই। মাঝে মাঝেই আমি বোরন স্প্রে করাই। যদি দেখি যে পেঁপে গাছের কোনো সারের ঘাটতি আছে, সেক্ষেত্রে আমি গাছ দেখে তারপর সাজেস্ট করি যে আমার কোন সারটা আমার ব্যবহার করতে হবে। আর সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমার চাষিদের মাঝে যে ওনারা গাছটা রোপণ করার আগে হাড়কুচিটা ব্যবহার করে, যেটা আমার এলাকার মতো পেঁপেও অন্যান্য এলাকায় হয় না, আবার ফলনটা এত ভালো হয় না। বিশেষ করে হাড়কুচি ব্যবহার করার জন্য আমার গাছটা শক্তও থাকে, ফলনও অনেক ভালো হয়। ফুল হতে ফল ধরা নিশ্চিত করতে হলে সাধারণত একটি বোটায় একটি ফল রাখলেই ভালো হয়, কেননা এতে ফলের আকার বেশ বড় হয়। গাছ যাতে ঝড়ে না পড়ে যায় সে কারণে বাঁশের খুঁটি দিয়ে গাছ বেঁধে দিতে হয়। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ আন্নাফ। তো আপনি কতটুকু জায়গায় করছেন এবং কেন পেঁপে চাষ শুরু করছিলেন এটা একটু বলেন। এটা মূলত আমাদের এখানে আমাদের এক ভাতিজা বুনছিল প্রথম, তো তার থেকে ফলন দেখে আমার অনেক আগ্রহ জাগলো যে আমি পেঁপে ক্ষেত করবো। অনেক সুন্দর পেঁপে, টপলিডি প্রথমত টপলিডি করছিল সে। ওই থেকে আমার উদ্যোগটা, আমি এবার আপনার 600 গাছ বুনছি 2 পাখি খেতে। পেঁপে চাষে লাভ আছে কি? অবশ্যই লাভ আছে, যদি ভালো ফলন হয় ইনশাল্লাহ লাভবান। বর্তমান সময়ে কৃষিতে অনেক তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসছেন, যে কারণে কিন্তু আমাদের কৃষি এখন সম্ভাবনার পথে হেঁটে চলছে। আমার সাথে এমন একজন তরুণ উদ্যোক্তা আছেন। কি নাম আপনার? মোহাম্মদ হাবিবুর রহমান। মোহাম্মদ হাবিবুর রহমান। আচ্ছা, এই যে আপনার পেঁপের বাগান দেখতে পাচ্ছি, এটা তো আপনারা বলতেছেন যেটা হচ্ছে টপলেডি না? জি জি। টপলেডির পেঁপেটা হবে আকার, দর্শক আপনারাও খেয়াল করুন, চিকন না? চিকন লম্বা দেশি, মানে মর্দা পেঁপের মতো। হ্যাঁ, মর্দা পেঁপের মতো। মর্দাটা একটু চিকন হয়, এটা একটু লম্বা হবে। হ্যাঁ, এটা ঠিক এরকম সাইজ হয়। এটা লাগাইছেন কোন মাসে? এটা লাগানো হয়েছে নভেম্বর মাসে। তো এখন চলতেছে জুনের প্রায় শেষের দিক। জি জি। তো এত সময় এই অবস্থা, এটা কতদিন পর্যন্ত ফলন দিবে? এটা ফলন দেবে মোটামুটি আপনার 14-15 মাস দেয়। 14-15 মাস? জি, ফলন থাকবে গাছে। আর ফলন কেমন হয় প্রতি গাছে? ফলন একটা গাছে আনুমানিক আপনার 1 মণ হবে পাকানোর জন্য। 1 মণ? এটা কাঁচা বিক্রি করা যায় না? না, আমাদের কাঁচা বিক্রি করি না আমরা এটা। কাঁচা বিক্রি করলে কি লস বেশি? কাঁচা বিক্রি করলে আপনার বর্তমানে রেট আছে আপনার 20 টাকা, আর পাকা রেট সর্বনিম্ন 50 টাকা বিক্রি করি আমরা। আপনারা এত কিছু থাকতে এই পেঁপে চাষটা কেন শুরু করলেন? পেঁপে চাষটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের লাভজনক পেশাটা বেশি। এর মধ্যে পেঁপেটা আপনার মোটামুটি আমরা পাকা হিসেবে ফল বিক্রি করি, যেটা মোটামুটি আমরা আনুমানিক 1 মণ পেঁপে পাকা বিক্রি করবো, বাকিগুলো কাঁচা উপরেগুলো বিক্রি করবো। আর কাঁচা পেঁপে, পাকা পেঁপেটা মূলত প্রথমে বাজারজাত করি আমরা ঢাকার আশেপাশেই, যা রেট পাই মোটামুটি 100 থেকে 120 টাকা, যা আস্তে আস্তে কমতে মোটামুটি 50 টাকার মধ্যে শেষ করা যায়। আর কাঁচা পেঁপেটা বিক্রি করলে সর্বোচ্চ বাজার পাই 40 টাকা, বিক্রি করতে বেচা যায় শেষ পর্যন্ত 10 টাকা, 12 টাকা, 15 টাকা এর মধ্যে। এই জন্য আমরা কাঁচা পেঁপেটা বিক্রি করি না। মাটিতে যে ছত্রাক থাকে তার দ্বারা এই রোগ হতে পারে, যে রোগের নাম হচ্ছে ডাম্পিং অফ, অর্থাৎ হঠাৎ করে গাছটি যেন মরে যাচ্ছে মনে হয়। এই রোগটি সাধারণত চারা অবস্থায় অথবা বীজ গজানোর সময় হতে থাকে। বীজের অঙ্কুর গজানোর সময় এই রোগের জীবাণু অতি সহজে বীজ অথবা অঙ্কুরকে আক্রমণ করে। এই অবস্থায় বীজ পচে যায় এবং চারা মাটির উপর বের হয়ে আসতে পারে না। এভাবে অঙ্কুর গজানোর আগেই পচন হতে পারে। এছাড়াও বর্ষা মৌসুমেও ঢলে পড়া রোগ হতে পারে। বৃষ্টির পানিতে অথবা সেচের পানিতে এ রোগের জীবাণু ছড়ায়। এক্ষেত্রে সাধারণত কোনো ছত্রাকনাশক যে কোনো ধরনের ব্যবহার করলেই ভালো ফলাফল পাওয়া যায়।
দর্শক, ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আরো একজন কৃষককে, যার নাম হচ্ছে সুলতান, তাই না? তো সুলতান ভাই কতটুকু জায়গায় পেঁপে আবাদ করছেন? আমার এটাছে 100%। আমি শাহী পেঁপে আবাদ করছি। শাহী পেঁপে মানে দেশীয় জাত যেটা বলতেছেন স্থানীয়ভাবে, আপনি বীজ সংগ্রহ করছেন কোত্থেকে? এটা আমাদের স্থানীয় জাত, আমরা নিজেরাই সংরক্ষণ করছি নিজেরা। প্রথমে আনছেন কোত্থেকে? এটা মানিকগঞ্জের পেঁপে, মানিকগঞ্জের সিঙ্গারের ওই সাইড থেকে। হ্যাঁ, এটা আমরা আইনা খেতে রোপণ করার পরে তারপর আমরা যে গাছগুলো ভালো ওই গাছ থেকে আমরা ওটা এই বীজ সংগ্রহ করি বাছাইয়ের মাধ্যমে। আবার ওই একটা কথা শুনলাম, নিচে যে পেঁপেগুলো আছে সেগুলোর থেকে বলে বীজ কম হয়, একটু উপরে দিলে বলে ভালো। না, এটা প্রথম হয়তো এটা মানে পুষ্ট কম হওয়ার জন্য এর জন্য বীজ কম হয়। মাঝখানের পেঁপেগুলো বীজ বেশি ভালো আর কি, বীজটা বেশি হয়। হ্যাঁ, আর আবার আপনার মাঝখানের পেঁপেগুলা আপনার মাঝখানের সময় আসে, তো এর লেগে এর পেঁপেগুলা অনেক বড় হয় সাইজে, আর দেখতে সুন্দর হয়, আঁকা বাঁকা কম হয়। এর জন্য আমরা ওই বীজ আরনি দিচ্ছেন বা ওই যে একটা লাঠি কাটছেন তারপরে আরনির মতো লম্বা বাঁশ দিচ্ছেন, তো এটাতে খরচ বেশি নাকি আলাদা আলাদা করে লাঠি দিলে বা বাঁশ দিলে খরচটা বেশি? আপনার এটাতে খরচ একটু বেশি হলো আর কি, পেঁপে গাছের জন্য ভালো। কিসের জন্য ভালো? এটা আপনার এই যে যখন বাতাস আসে, বৈশাখ কালো বৈশাখী জ্বর আসে, তখন পেঁপে গাছটা মানে বাতাসে হেলে পড়ে না। এর জন্য আর কি এইভাবে বাঁশটা দিলে পেঁপে গাছটা মজবুত থাকে এবং কি পেঁপে গাছ ভালো থাকে। আর পেঁপে গাছটা আপনার বৃষ্টিতে যখন গোড়া লড়ে আপনার, তখন ওই গোড়া দিয়ে পানি গেলে পেঁপে গাছের সমস্যা হয়ে যায়, মারা যায় পেঁপে গাছগুলো। আচ্ছা, এই যে আপনার বাগানে দেখতে পেলাম যে খুঁটি দিয়েছেন, খুঁটির পর আবার ওই যে আরনি দিয়েছেন লম্বা একটা বাঁশ, তো এটাই খরচ বেশি না আলাদা আলাদা প্রত্যেক গাছে একটা বা দুইটা করে খুঁটি দিলে খরচ বেশি? আপনার এটাই খুঁটি একটু কম, খরচ কম, আর এটাই খুঁটিটা দিলে মানে গাছটা পড়ে না নিচের দিকে। মানে একসাথে অনেকগুলো পাতা থাকে, তাই তো? হ্যাঁ, অনেকগুলো পাতা থাকে, যার কারণে আপনার কালবৈশাখী জ্বর হইলে আপনার লড়ে পড়ে না, মাটিতে পড়ে না। আর মাটিতে পড়ে গেলে গাছটা নষ্ট হয়ে যায়, পেঁপে গাছের গোড়া লড়ে গেলে গাছ মারা যায়। তো এখন তো আরো একটা প্রযুক্তি আছে যে গোড়া নিচ দিয়ে একটু কেটে দিলে মানে বাঁকায়া থাকবে পেঁপে গাছটা, মানে শুয়ে থাকবে খানিকটা, এটা কি দেখছেন? এরকম একটা প্রযুক্তি কিন্তু আছে। হ্যাঁ, এই প্রযুক্তি আছে, দেখছি। এটা সব গাছেই করে না, যেমন মর্দা গাছ যেটা ওইটার মধ্যে করে, ওইটার মধ্যে করলে যেটা অরিজিনাল। ময়লা গাছও করতেছে, শুধু মর্দা না, ময়লা গাছও করতেছে। কারণ এটা হচ্ছে কি একটু হেলে দিলে আবার লাগানোর কিন্তু একটা প্রক্রিয়া আছে না। হ্যাঁ, এটা দক্ষিণ দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার গাছটা মানে বাঁকা করে দেয়, দিলে গাছের গোড়াটা মোটা হয় আর শিকড়গুলা বেশি ছাড়ে। শিকড় বেশি ছাড়লে আপনার পেঁপেগুলা বড় হয়, আর শিকড় বেশি যেহেতু ছাড়ে তাহলে বেশি খাবে, গাছে পুষ্টি পায়, পেঁপেগুলা অনেক বড় হয়। আর গাছটাও আপনার মানে হাইট কম হয়, একটু গ্রোথ কম হইলেও মানে খাটো হয় আর কি। খাটো হইলে ফলগুলা অনেক বেশি ধরে। পেঁপে চাষে ভালো ফলন পেতে হলে উন্নত মানের বীজ ব্যবহার করা অত্যাবশ্যকীয়। তবে স্থানীয় বেশ কিছু উন্নত জাত বাংলাদেশে এখন বর্তমান রয়েছে, যেই জাতগুলো যেমন ভাবে ফলন বেশি, তার সাথে সাথে তার বীজ আপনি সংরক্ষণ করে পরবর্তীতে সেই গাছের বংশবিস্তার করতে পারেন। তাই আসুন বেশি বেশি দেশীয় জাতের পেঁপের ফলন করি এবং তার সাথে সাথে অর্থনৈতিকভাবে এগিয়ে যাই। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম সাভারের গ্যান্ডা এলাকায়। এখানে চমৎকারভাবে পেঁপের চাষ করছেন নানান উদ্যোক্তারা। বিশেষ করে তারা যেমন স্থানীয় জাত যেটাকে শাহী পেঁপে বলছেন, এবং তার সাথে টপ লেডি যেটি হাইব্রিড একটি জাত, সেটির চাষ করছেন। এক একজন চাষি বা এক একজন উদ্যোক্তা বলছেন এক এক জাত ভালো, তবে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আপনার বাজারে কোন ফলের চাহিদা বা কোন আকারের ফলের চাহিদা বেশি, সেই জাতটি কিন্তু সেই বাজারের জন্য ভালো হবে। কেননা আমরা দেখতে পেলাম যে শাহী পেঁপেটা আকারে বেশ বড় হয়, অন্যদিকে রেড লেডি সেই পেঁপে কিন্তু আকারে বেশ সুন্দর দেখতে এবং আকারে একটু ছোট। তবে যাই হোক, আপনার স্থানীয় বাজারে কিংবা যেই বাজারটা আপনি ধরবেন সেই বাজারে কোন জাতের পেঁপের চাহিদা বেশি, সেই অনুযায়ী আপনি পেঁপের চাষ করবেন। তবে আরেকটি ব্যাপার আমাদের পরিলক্ষিত হলো, সেটি হচ্ছে এই এলাকায় মাত্র 26% জায়গার ভাড়াই হচ্ছে প্রায়
30,000 টাকা, 35, আবার কোনো কোনো জায়গায় একটু দূরে গেলে শুনলাম প্রায় 45,000 টাকা ভাড়া। তো বোঝাই যাচ্ছে যে জায়গার ভাড়া অত্যন্ত বেশি। ঢাকার কাছে হওয়ায় হয়তো অনেক সময় দামটা বেশি পায়। তবে সেক্ষেত্রে কৃষকদের সবসময় সচেতন থাকতে হবে, ভালো জাতের ফসল আবাদ করতে হবে, তাহলে কিন্তু ভালো অঙ্কের টাকা লাভ করা যাবে। দর্শক, আগামী পর্বে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা তোরা, নেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা উঁচিয়ে।